আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে স্টুডিওতে উপস্থিত হয়েছি এবং আজকে আমাদের স্টুডিওতে এমনই একটা মানুষ এসেছে যাকে পরিচয়টা আগে করিয়ে দেই। খায়রুল বাশার, যিনি বিশ্বের অনেক দেশ ঘুরেছেন এই সাহিত্যিককে ধারণ করে, এবং আমার জানা মতে তিনি দীর্ঘদিন সাধন যজ্ঞে ছিলেন এবং তার ওস্তাদ থেকে প্রাপ্ত একটি খমক, যে খমকের জাদুকরের মতো খমক বাজায়, তাই না? তো সে এই খমক নিয়েই বিশ্বের অনেক দেশেই গেছে এবং বাংলাদেশের বাংলাদেশ টেলিভিশন বিটিভিতেও তার একটি নাটক প্রচারিত হয়েছিল, নামটা যেন কি, চলেছে সার্কাস। সেখানেও আপনারা খায়রুল বাশারকে দেখেছেন। আসলে আমার একটি কথা খুবই মনে পড়ে, যেটা হচ্ছে খায়রুলকে যেদিন প্রথম আমি দেখেছিলাম সেদিন থেকে ওকে কেন জানি একটা ভালো লাগার থেকে প্রেমের জন্ম হয়েছিল। আমি আসলে পাগল মাস্তানদের অনেক ভালোবাসি, যদিও তার চেহারার মধ্যে সেই পাগল মাস্তানটা এখন নেই। দীর্ঘদিন ছিল, অনেক বড় বড় জট নিয়েও ঘুরেছে সে। তো যাই হোক, এখন এর পরবর্তীতে আমরা যতটা জানি বাংলাদেশের প্রেক্ষাপটে বিভিন্ন শিল্পী, বাউল এবং ভাবুকদের দুরবস্থাটা আমরা দেখেছি, আমরা অবলোকন করেছি, যে যারা সারা জীবন অনেক ভালো গান গেয়েছে, মানুষকে আনন্দ দিয়েছে, আর শেষ জীবনে এসে তাদের পরিণতি, করুণ পরিণতি হয়েছে, তাদের সেই প্রেম ভালোবাসার কোনো মূল্যায়ন তারা পায়নি। এরকম যদি আমি বলতে যাই, যিনি আব্দুর রহমান বয়াতি, বাংলাদেশের প্রখ্যাত একজন গায়ক ছিলেন, যে একটি গান দিয়ে সারা বিশ্ব মাতিয়েছে। কি গান? মন আমার দেহ গড়ি, তাই না? মন আমার দেহ গড়ি, সন্ধান করি কোন মিস্ত্রি গড়াই আছে। এই একটি গান আমিও তার সঙ্গে গেয়েছি অনেক স্টেজে। তো সেই আব্দুর রহমান বয়াতিরও শেষ পরিণতিটা আমি দেখেছি, যে তার অন্ন জোটে নাই। যেমন অন্ধ নরেশ, সেও কিন্তু একজন ভালো গায়ক, যদিও তার চক্ষু নেই, তারপরও সে অনেক ভালো গায়, তারও এই করুণ পরিণতিটা আমি দেখেছি। ঠিক সেরকমই আজকে যে খায়রুল বাশারকে আমরা দেখছি, একেবারে জরাজীর্ণতায় পড়ে আছে, তাই না? তা আমরা সেই খায়রুল বাশারকে নিয়ে আজকে একটি প্রামাণ্য চিত্রে যাওয়ার চিন্তা ভাবনা, তার লাইফ হিস্ট্রিটাকে আমরা একটু জানতে চাই। তার প্রথমেই খায়রুল বাশারকে একটি গান করার অনুরোধ করব, আর তারপরে আমি আসবো তার লাইফ হিস্ট্রি, জীবন বৃত্তান্ত শোনার জন্য। সে কি অবস্থার থেকে ফকিরি মতে আসে, সাইজি লালনকে ধারণ করে, এবং বর্তমান অবস্থার প্রেক্ষাপটটা এরকম হলো কেন। ধন্যবাদ। এবার খায়রুল বাশার একটি গান করবেন। ধন্যবাদ সবাইকে। আমার আর একটু বলতে হয়, কারণ এই খায়রুল বাশারকে আমি দীর্ঘদিন ধরে চিনি। তা খায়রুল বাশার সাহেব, আপনি কেমন আছেন বর্তমান? মালিক ভালো রাখছে, কর্ম অনুসারে আমি ভালো আছি। কর্ম অনুসারে, এই কর্ম অনুসারীটা কি এটা আমরা পরে জেনে নেব। তো আপনার ছেলে মেয়ে কয়জন? দুইটা ছেলে। দুইটা ছেলে? জি। তাদের কি অবস্থা? ভালো আছে, তারা কর্ম অনুসারে ভালো আছে। আপনার সংসারের বর্তমান অবস্থাটা কি? যেদিন চলে সেদিন চলে, নাইলে মানে কথাটা হলো এরকম যে একদিন আমি খাই, একদিন
আমাকে কেউ খাওয়ায় আর বাকি দিন আল্লাহ খাওয়ায়, এরকমই তো নাকি? এরকম তো হয় অনেক সময়, ভালো মন্দ অনেক কিছু। এটা না, শুক্রিয়া, ভালোই আছি, যাক, সব মিলেই ভালো আছি। আসলে যারা ভাবুক, যারা ফকিরি মতে সাইজিকে ধারণ করেছে, তাদের কথাগুলো এরকমই হয়। তারা না খেয়ে থাকলেও বলে ভালো আছি, আবার সংসার অভাব অনটন থাকলেও তারা বলে ভালো আছি। আসলে এই কথাটা আমরা সবাই বলতে পারি না, তাই না? তো যাই হোক, খায়রুল বাশারের পরিচিতিটা পেলাম, আমরা ধীরে ধীরে তার দিকে আমরা অগ্রসর হব। তার গানটি আমরা শুনে কথা, এই পৃথিবীতে ভালো থাকাটা এত কঠোর যন্ত্রণা, যে ভালো থাকছে সেই জানে। আর অন্য কাজে কোনো যন্ত্রণা নেই। খারাপ হইতে কোনো কষ্ট লাগে না, ভালো থাকতে, ভালো হতে, ভালো হইতে অনেক বড় যন্ত্রণা। এই যন্ত্রণার মধ্যেই একটা প্রেম, যে আমি সুখে খুঁজে পেলাম, সুখের মাঝে দুঃখের মাঝে সুখেরই সংসার। তো ঠিক আছে, সম্মানিত শ্রোতা, আমি আমার বাবারে ভালোবাসি, অনেক দিনের পরিচিত। আমি কোনো লাইভে যাইনি, স্টেজে গান টান করি, যাই পাগল মোনা মানুষ, বাসার মধ্যে ভুল ত্রুটি ক্ষমা করবেন। আমার এখানে রাজ্জাক ভাই আছে, মাতাল কবি রাজ্জাক দেওয়ানের সাকৃত। এখানে অনেক মিউজিকম্যান, ঢাকা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সবাই, ইনি বাবা এমন শাহ, সবাইকে চেনেন। আমাকে হয়তো অনেকে দেখেছেন, কেউ দেখেন, সমস্যা নেই। আমার সাঁজে বললো, হাত বানানো চুল দাঁড়িয়ে চটকন ভাবকের ভাবরে ভাই, আজ কবি বই রাখবো নীলা দেখতে পাই। এসব কথা শুনে টুনে আর পারি না। ওই যে আব্দুল করিম রোহন বলেছে না, যে ভান্ডে আর কুলাই না, মাটির বুকের কথা মুখে বলা যায় না। পারি না, যন্ত্রণা, শরীরে মোবিল নাই, তেল নাই, এই জন্য টাক হয়েই ভালো থাকে, বাতাসে ভালো লাগে। তো যাক, সম্মানিত শুধু আমি একটি রাগ ধন্য করবো। মনশিক্ষা দরবেশ লালন সাহেব, উনি অনেক ইঙ্গিত কথা বলেছে, এটা আবার কারে কি বলেছে জানি না, তবে গানটা আপনারা মনোযোগ দিয়ে শুনেন, ভুল ক্ষমা করবেন। জয় গুরু। ভাবে জানো না, ভাবে জানো না, আরে তুমি ভাবে জানো না, ভাবু রাঙা ভাঙলি রে মাটি গুতিয়ে। রসিক নাম ধরে মোনা বেড়াও রে জগতে মাতিয়ে। রসিক নাম ধরে মোনা আমি জানো না, ভাবুক রঙা, ভাবি জানো না, ভাবুক মনা, ভাঙলে রে মাটি দিয়ে। রসিক নাম ধরে মোনা বেড়াও রে জগৎ মাতিয়ে। রসিক নাম ধরে মোনা। নাদাই গুলো নাই রে মোনা খাবড়ি, শুশু করে ছুটে বেলা মিটল না তোর সাগরি। নাদাই গুলো নাই রে মোনা খাবড়ি, শুশু করে
সাবড়ি তবে গত্তই করি যৌবন খেলি করি যৌবন খেলি তবুও কৃষ্ণ দিয়ে রসি নাম না বেড়াও রে জগৎ মাতিয়ে রসিকে নাম ধরিব না ঈশ্বরে জল শেষা একসা করি পেড়ে ধরি গেড়ি গুড়ি শেষলি কত আকারি খেপারে ও খেপা ঈশ্বরে করি পেড়ে ধরি গেড়ি গুড়ি শেষলে কত আকারি প্রেমিক পালাই গেলে তোমায় প্রেমিক পালাই গেলে তোমায় ভুকসি বলে দেয় না দিয়ে রশি নাম ধরে মোনা বেড়াও রে জগৎ মাতিয়ে রশি ধরে মোনা কিশোরী স্বভাব যে যায় না খেপারে খেপারে সৈন্য মদন রসে গমনা পেশটি স্বভাব যে যাই না কথাই দৈন্য কাজে সৈন্য মদন রসে গমনা এখানটা লালন বলে স্বভাবই দোষে স্বভাব দোষে হয়ে রহিনি জাতিরে রশি নাম ধরে না বেড়াউরে জগৎ মাতিয়ে রসিক নাম ধরে না
জয় জয় সাধুগুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দে গুরু গুরু বল মানবতার জয় হোক। জয় বাবা ইয়া উলিয়া। আসলে আমি ধন্যবাদ দিয়ে খায়রুল বাশারকে ছোট করব না। তিনি এত সুন্দর গান করেন, আর খমকের তো আমি বলেছি জাদুকর, তাই না? তাই এইভাবে তিনি জগৎ মাতিয়ে বেড়েছেন। সাইজি লালন কি বললেন? রসিক নাম পেরিয়ে নাম পেয়ে মোনা বেড়াউরে জগৎ জগৎ মাতিয়ে। সাধন ভজন কিছুই নাই, হ্যাঁ, শুধু মহৎ নাম। এখন সাধন ভজন নাই, কিন্তু নাম মহৎ। হ্যাঁ। এখন এই বিষয়গুলো নিয়ে আমি খায়রুল বাশারের সঙ্গে ছোট ছোট কিছু কথা বলতে চাই। যে এই যে আমরা 26 দিন জ্বরে পড়ে আছি, তো এখন গান গাইতে সাধনা, গান গাইলে সমস্যা, গান গাইলে সমস্যা কথা বললে হয় না যারা সমস্যা। গানের সাধক। আচ্ছা। আমার মনে হয় যে বল। জন্মসূত্রেই তার প্রাপ্তি, আমার মনে হয়। তার খায়রুল সাহেব, বলেন বাবা। আপনার পূর্বপুরুষের কথা একটু শুনে আসি, যে আপনার বাবা কি ফকির ছিলেন? আমাদের বংশের মধ্যে একজন মহামানব ছিল। আচ্ছা, একজন মহামানব। এমনই মহামানব ছিল যে ইঙ্গিত দিছিল, এক ইঙ্গিতে তিনি আর আহার করেননি, এই আহারে বিদায় হয়েছে। এত যাই হোক। অনুরাগী নিষ্ঠা ছিল। আপনারা কয় ভাই? কয় আমরা বোন? 5 ভাই 5 ভাই 4 বোন। 4 বোন, মানে 9 ভাই বোন। তার মধ্যে আমার এখানে একটা কথা আমার থেকে যায়। আমার মেজো ভাইটা যেটা, সেটা আপনার মতো দরবেশ লালন শাহ খিলাফতধারী ফকির। যাই হোক, তাই এখানে আমার একটা কথা রয়ে যায় যে ফকির, আপনার বাবা কত বছর এই ফকিরি মতটা নিয়েছিলেন? ওর জন্মের পর থেকে জন্মের পর থেকে যদি তিনি ফকিরি জন্ম ধারা। যদি তাই হয়, তাহলে আমার জানা মতে একজন ফকিরের যে ফকির হয়ে যায়, ফকিরের ব্যাখ্যাটা হচ্ছে ফেক আপ ইয়ারে, তাই না? যে আগে তোমার কাল্পটাকে ফাঁকা করো এবং রেজাবন্দি হও। কার উপরে? আল্লাহর উপরে। এখন যখন কেউ ফকির হয়ে যায়, তার কি সৃষ্টি জগৎ থাকে? যদি থাকে, তাহলে সেটা কিভাবে? এবং আপনার বাবার কেন 9টা ছেলে মেয়ে হলো? মহামারীর মধ্যে, করোনার মধ্যে বহু নির্যাতন দেখেছি। কেউ মানুষকে কষ্ট দিচ্ছে, কেউ আহার দিয়ে কষ্ট দিচ্ছে, কেউ ওষুধ দিয়ে কষ্ট দিচ্ছে। এরকম বিভিন্ন জনের কষ্টতে আমার এটা নেমেছিল। আমি একটা মেয়ে দিয়ে লেখাইছিলাম। তো সেটা হচ্ছে যে একটা মনশিক্ষা হইতে ভুল ক্ষমা করবেন, অবশ্যই গানের ভাষায় বলছি বাবু। একটা শিক্ষার মধ্যেও আছে আর কি, যারা নির্বোধ অবোধ, যারা বোঝে না অনেকটা, তাদের জন্য আর কি, সবার জন্য, আমরা মানুষের জন্য। আরে মানবে জাতি অমানবিক জাতি, ও আমার মানবিক জাতি সৃষ্টির প্রতি, মানবিক জাতি সৃষ্টির প্রতি, ও তোমরা নির্যাতনার করো না, অমানবিক করো না। মানুষ মানুষের জন্য কেন বুঝো? মাদ্রাসায় ছিলাম। মানবিক জাতি সৃষ্টির প্রতি, মানব জাতি এই সৃষ্টির প্রতি নির্যাতনা করো না তুমি, অমানবিক করো না।
মানুষের জন্য কেন বোঝো না ও দরদি মানুষ মানুষের জন্য একটু ভেবে দেখো না হিংসাতে নরকে বাস অহংকার পতন লোভেতে পাপ পাপে বিনাশ তারপরে মরণ হিংসাতে নরকে বাস অহংকার পতন লোভেতে পাপ পাপে বিনাশ তারপরে মরণ শেষে আসে তন ভ্রমণ খেপারে শেষে আসা এই 84 জন্মান্তবাদ শেষে আসে এই তন ভুবন শেষে আসে তন ভুবন 84 যন্ত্রণা ভরে 84 যন্ত্রণা মানুষ মানুষের জন্য ভেবে দেখো না ও মানুষ মানুষের জন্য ভেবে দেখো না হিন্দু বৌদ্ধ মুসলিম জাতি আরো খ্রিস্টান এ ধরাতে মানব জাতি এক মাঝের সন্তান হিন্দু বৌদ্ধ মুসলিম জাতি সবাই এক আরো খ্রিস্টান দুনিয়ায় মানব জাতি আমরা একটি মায়ের সন্তান আসা যাওয়া একই ঘাটে আসা যাওয়া একই ঘাটে একই সাথে খাই খানা সবাই একই সাথে খাই খানা মানুষ মানুষের জন্য জাতি বিদ্বেষ থাকে না তখন আত্মা কবে আকর্ষণ তবে এই জন্য হয় মানুষ রত আরে এই জন্য হয় মানুষই রতন ক্ষমক খাইরুল বাসার যতন জানে না
খাইরুল বসার যতন জানে না মানুষে মানুষের জন্য কেন বোঝো না ও মানুষ মানুষের জন্য কেন বোঝো না? মানবিক জাতি গোলাম স্বামী বিবেকানন্দ বলেছেন, জীবে প্রেম করেছে যেজন সেজন শিবে ঈশ্বর। সর্বজীবেই করলে সেই মহিদাল করলে সেই কাজী, কোনো জায়গায় তিনি নাই, এমন জায়গা না। মানবিক জাতি সৃষ্টির প্রতি, মানব জাতি সৃষ্টির প্রতি নির্যাতনার করোনা। মানুষ মানুষের জন্য কেন বোঝো না ও মানুষ মানুষের জন্য কেন বোঝো না ও মানুষ মানুষের জন্য কেন বোঝো না। ধন্যবাদ খায়রুল বাশারকে আজকে স্টুডিওতে আসার জন্য।